সেম রে, তোরে কইছিলাম পেটে বাচ্চা বাঁধাইস না, তারপরেও তুই ওই কাজটি করলি। তোরে না কইছিলাম নিয়ম কইরা ওষুধ খাবি। আপনি হুদাই গালাগালি করতেছেন। আল্লাহ যদি চায় তাইলে আমার কি করার আছে কন? তোর তো কিছু করার নাই, খালি একের পর এক মাইয়া সওয়াল পয়দা করবি। আর আমি সারাদিন গরুর মতো খাটতাছি, বংশের বাতি কেমনে জ্বালবো হেইটাও জানি না। আমি মরলে আমার বংশ তো নির্বংশ হইয়া যাইব। আফসোস করতে করতে ঘাটের দিকে এগিয়ে যায় ছমির। বকুলডাঙ্গা গায়ের অশিক্ষিত মাঝি। ঘাটে একটা নৌকা বাঁধা আছে, সেটাই ছমিরের। প্রতিজনে 10 টাকা বাবদ লোক পারাপার করায়। টেনে টুনে সংসার চলে। সংসারে 3 মেয়ে আর স্ত্রী। ছমিরের বড় আশা ছিল 3 নম্বর সন্তানটা ছেলেই হবে, কিন্তু ওটাও যখন মেয়ে হয়ে জন্ম নিল তখন নিজের কপালে নিজে চাপড় মেরে নিজ নিয়তিকে মেনে নিয়েছিল ছমির। বড় মেয়েটা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। ঘাটের পথে পারাপারের সময় লোকে নানান কথা বলে। মাঝির মাইয়ার আবার পড়াশোনা কি? মাইয়া ডাঙর হইলে জলদি বিয়া দিতে হয়। ছমির দাঁতে দাঁত চেপে অপমান সহ্য করে। তার মনে জেদ চাপে, সমাজের উপর থুতু ছেটায়। মাঝির মায়া কি করতে পারে সেইটা ছমির দেখায়ে ছাড়বে। তার নামও ছমির। আহ্লাদ কইরা বাপে নাম রাখছে, এই নাম মাটিতে মিশতে দেবে না। ফেরার পথে বিল থেকে 2টো শাপলা ছিঁড়ে নেয় ছমির। সে জানে তার স্ত্রী আছিয়া না খেয়ে অপেক্ষা করছে। পোয়াতি বউটারে কষ্ট দেওয়া তার মনে সইছে না। 2টো পয়সা কম কামাই হইলেও দ্রুত বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। বউটা তারে খুব ভালোবাসে, তবু মাঝে মাঝে ছমির নিয়তিকে মেনে নিতে পারে না বলে রাগের বশে বউকে গালাগালি করে। কুপি জ্বালিয়ে দাওয়ায় বসে অপেক্ষা করছে আছিয়া। ছমির এগিয়ে যায়, শাপলা 2টো বউয়ের দিকে এগিয়ে ধরে, বলে, তোর জন্যে আনছি, বিলের ধারে হাজার হাজার ফুটছে, পারলে সবটি তোর জন্য আনতাম। আছিয়া হাত বাড়িয়ে স্বামীর হাত থেকে ফুল 2টো নেয়। তার 2 চোখ অশ্রুপূর্ণ। বদরাগী হইলেও মানুষটা তারে ভালোবাসে। সে কখনো ধন সম্পদ চাই নাই, চাইছে একটু ভালোবাসা। সে ছিল ভালোবাসার কাঙালি। ছমির বলল, খাওন দে, জেদ কইরা কিছু খাই নাই সারাদিন। আছিয়া ভাত বেড়ে দেয়। খাওয়া শেষে শীতল পাটি পেতে দুজনে শোয়। নিভিয়ে দেয় কুপি। চারপাশে ঝিঝি ডাকছে। মাঝে মাঝে ডুকরে কেঁদে উঠছে কয়েকটি কুকুর। আছিয়ার ফুলে ওঠা পেটের উপর হাত রেখে ডলতে থাকে ছমির। সুরসুরি লাগলেও কিছু বলে না সে। ছমির বলে, আল্লাহ মায়া দিলে সত্যই আমগো কিছু করণের নাই। শুক্রিয়া আদায় করেন লাগবো। সকালে রাগের মাথায় গালি দিয়া দিছি, উচিত হয় নাই। আছিয়া বলে, মাঝে মাঝে যে আপনার কি হয় আল্লাহ ভালা জানেন। তারপর দুজনেই চুপ হয়ে যায়। মানুষ আজন্ম ভালোবাসার কাঙাল। ভালোবাসা পেতে নিজেকে বিলিয়ে দেয়, ভালোবেসে শুদ্ধ করে আত্মা। 2টি মানুষ পাশাপাশি টিনের তৈরি ছাদের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। তাদের ছোট্ট ঘরটি বৃত্ত বৈভবে ঠাসা নয়, কিন্তু বুকের ভেতর জমে আছে এক আকাশ পরিমাণ ভালোবাসা। বুকের ভেতর ভালোবাসা থাকলে যে কোনো পরিস্থিতিতে একসাথে টিকে থাকা যায়। কিছুক্ষণ পর আছিয়া আলগোছা বলে, মায়েরা তো যথেষ্ট বড় হইছে, ডাঙরও হইছে, হের বিয়া শাদির কথা কিছু ভাবছেন? লোকে তো নানান কথা কয়। কি কয় লোকে? কয়
মাঝির মাইয়া বয়স হলে পরে কেটে বিয়ে করব। তার উপর নিচু জাত। দাঁতে দাঁত চাপে ছমির। আছে আর পেটের উপর থেকে হাত সরিয়ে নেয়, বলে মানুষ তোরে খাওন পূরণ দেয় না। মানুষের কাজ হইতেছে বাজে কথা কওয়া। ভালো মানুষ কারো পিছে লাগে না। ভালো মানুষের সেই সময় থাকে নাকি? সেই সব লোকের পালতু কথার ধার এই জমির ধরে না। আমার অলকানন্দরে আমি ব্যারিস্টার বানামু। মাঝির মাইয়া হইব ব্যারিস্টার। অতনু মহাজনাত্মিকা আমাগো বান্দা সব সম্পদ একদিন সে উদ্ধার করব। ভাঙা খাটটার উপর শুয়েছিল অলকানন্দ। নিঃশব্দে শুনছিল বাবা মায়ের কথা। অষ্টম শ্রেণীতে বেশ ভালো রেজাল্ট করেছিল। বিদ্যালয়ের শিক্ষকরা এবারও খুব আশাবাদী। মাধ্যমিকে অনায়াসে ভালো ফলাফল করবে সে। বাপের কথা শুনে বুকের ভেতর অসীম স্পৃহা জাগে। বাপের জন্যে গর্বে তার বুকটা ফুলে ওঠে। একদিন বিকেলবেলা নৌকায় উঠে আইস করে বসে অতনু মহাজন। রাগে ছমিরের গা ছমছম করে ওঠে। নৌকার পাঠাতনে দাঁড়িয়ে অতনুর মাথার উপর ছাতা মেলে ধরে কালু। কাগজের মোড়ক থেকে এক খিলি পান বের করে অতনুর হাতে দেয় সে। তখনও অন্য যাত্রীরা নৌকায় উঠে নাই। অতনু বলে, নৌকা টান দে ছমির। 20 জনের ভাড়া আমি একাই দিমু তোরে। ইজারার পয়সা থেকে কাইটা রাখিস। ঢেউয়ের তালে দুলতে দুলতে নৌকা মাঝে নদীতে আসে। যখন স্বামীরকে উদ্দেশ্য করে অতনু বলে, তোর মায়েরা তো যথেষ্ট ডাঙ্গর হয়েছে রে স্বামীর। বিয়া শাদি দিবি না নাকি? সমীর অন্যদিকে ফিরে বলে, দিমু সময় হইলে। একখানা ভালো প্রস্তাব ছিল, শুনবি নি আমার কথা? সমীর চুপ করে থাকে, জবাব দেবার প্রয়োজন বোধ করে না। কালু আমার পোলার মতো, আমার ঘরে থাকে খায়। তোর মায়ের হের খুব পছন্দ হয়েছে, বিয়া করবার চায়। বিয়া কইলে আমি তারে ঘর ভাইন্দা দিমু। বউ লইয়া হেই ঘরে সুখে শান্তিতে থাকবো। তুই কি রাজি সমীর? সমীর রাগে চিল্লিয়ে ওঠে, কোনো আরাম করে পোলা চামচার লাগে আমার মাইয়া বিয়া দিমু ভাবলি কোন সাহসে? আমার নৌকা থেকে নাইমা সোজা হাঁটা দিবি। তোগোর লগে আমার কোনো কথা নাই। কালু পাটাতন পেরিয়ে সমীরের দিকে এগিয়ে যায়। পেছন পেছন অতনু এসে কালুকে ধরে ফেলে, বলে, সব জায়গায় রাগ দেখাতে নাই কালু, জানিস না পিপিলিকার ডানা গজায় মরিবার তরে? অতনুর পরিকল্পনা ছিল আরো ভয়ঙ্কর। কালু যদি সমীরের মেয়েকে বিয়ে করে তবে তালাক নিয়ে নিজেই তৃতীয়বার বিয়ে করবে। মেয়েটা স্কুলে যাবার পথে আড়তে বসে। নতুন মহাজন চোখ দিয়ে গিলে খায় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। হিংস্র কুকুরের মতো গড়িয়ে পড়ে লালা। সমীর খুব ভালো করেই জানে ঘূর্ণিঝড় আসার পূর্বে পরিবেশ বেশ শান্ত থাকে। অতনু মহাজনকে দেখে সমীরের অন্তত তাই মনে হলো। বাসায় ফিরে আছিয়াকে ঘটনা খুলে বলে সমীর। ভীত সন্ত্রস্ত আছিয়া স্বামীর প্রাণের ভয়ে আকুপাকু করতে থাকে। স্বামীকে বলে, চলেন আমরা বাড়ি সাইরা পালাইয়া যাই। ওরা যদি আপনের কোনো ক্ষতি কইরা ফেলায়। সমীর গর্জে ওঠে, পালামো কেন? আমি চোখকে চোখ রাইকা কথা কইতে পারি। যেদিন হাটবার থাকে সেই দিন নদী পারাপারের ভীষণ ব্যস্ততা। সমীরের 2 পয়সা ভালোই রোজগার হয়। হাটবারে তাই বাড়ি ফিরতেও রাত হয়। মেয়েটার রেজিস্ট্রেশনের টাকা জোগাড় করতে হবে, তাই একটু গভীর রাত পর্যন্ত নৌকায় থেকে যায় স্বামীর। গভীর রাতে নৌকায় উঠে 4 জন মানুষ। ওপারে গিয়ে নৌকা রেখে সমীরও বাসায় ফিরবে। নৌকা এগিয়ে নেয় সে। মাঝপথে একটা কণ্ঠস্বর ফিসফিস করে কি যেন বলে ওঠে। ওরা সমীরের খুব কাছাকাছি ছিল।
খপ করে ধরে ফেলল ছমিরের হাত। মুখ থেকে কালো কাপড়টা হ্যাচকা টান দিতেই উন্মুক্ত হয়ে পড়ে কালোর মুখ। এরা চারজন শক্তিবান সামর্থ্যবান পুরুষ সহজেই ছমিরকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। গলায় বেশ বড় একটা কলসি ঝুলিয়ে ফেলে দিল নদীতে। তার পূর্বে কলসির মুখ বেশ কয়েকটা ইট দিয়ে ভর্তি করল। ভারী কলসি ছমির মাঝিকে নিয়ে মাঝ নদীতে তলিয়ে গেল। পার থেকে সবুজ সংকেতটা গ্রহণ করল অতনু। ধীরে ধীরে ফিরে গেল বাড়িতে, মুখে বিজয়ের হাসি। দিন যায়, মাস যায়, ছমির ফেরে না। কাঁদতে কাঁদতে শুকিয়ে আসে আছিয়ার দুটো চোখ। ঘটনা কি ঘটেছে তা খুব ভালো করেই আঁচ করতে পারে। ইদানিং অতনুর লোকজন বাসার চারিধারে ঘোরাফেরা করে। একদিন পড়ন্ত বিকেলে 4 মাসের পুয়াতি আছিয়া স্বামীর ঘরখানা ছেড়ে দিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। কেউ জানে না আছিয়ার 3টি মেয়ে কোথায় হারিয়ে গেল। বহুদিন পর গ্রামে এক নারীকে দেখা যায়। সবার সঙ্গে বেশ ভাব জমিয়ে ফেলে, সবাইকে সাহায্য সহযোগিতাও করে, মামলা মোকদ্দমা লড়ে দেয়। বহুদিন ঘুরতে ঘুরতে খুঁজে বের করে ছমিরের 2জন খুনিকে। দেয়ালেরও কান থাকে, তাই বাকিদের খুঁজে বের করতে এবং প্রমাণ সংগ্রহ খুব একটা বেগ পেতে হয় না। অর্থের কাছে সব কিছু নস্যি। হাতে হাতকড়া আর কোমরে পরিয়ে 8 বছর পূর্বে ঘটা হত্যাকাণ্ডের দায়ে অতনু, কালু আর তার 3জন সঙ্গীকে নিয়ে যাচ্ছে পুলিশ। এলাকায় হই হই রই রই রব উঠল। সবার মুখে মুখে শোনা যায়, ছমির মাঝির মেয়ে হয়েছে ব্যারিস্টার। মায়া হইলে এমন হোক, বাপের খুনের বদলা যে নিয়ে আসারছে, উদ্ধার করছে অবৈধ দখলে থাকা তাগো সম্পত্তি। হাতে হাত করা আর কোমরে বেরি থাকা অতনুর চোখে চোখ রেখে মেয়েটা শুধু বলল, আমি অলকানন্দ, ছমির মাঝির মাইয়া। তোর কত হেডম আমি দেখা সার মুড়ে, অমাইশের বাচ্চা। গল্প ফুলের নাম অলকানন্দা। লেখক সাদ। জীবনের এরকম প্রতিকূলতার বিরুদ্ধে নিজেকে রুখে না দাঁড়াতে পারলে আজীবন হেরে যেতে হবে। নিজের কাছে নিজেই হেরে যাবে। আয়নার সামনে দাঁড়ানোর মতো তোমার ক্ষমতা থাকবে না। তাই ছোটোখাটো আগাছা জন্মালে তাকে ছেঁটে ফেলে দেওয়া উচিত। জাগুক পৃথিবীর সমস্ত মেয়ে মানুষেরা, সমস্ত প্রতিকূলতা পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে শিরদাঁড়া সোজা করুক। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। আসছি আগামীকাল ঠিক 9টায় পরবর্তী একটি গল্প নিয়ে।